নারী স্বাস্থ্য শুধু শারীরিক সুস্থতার বিষয়টি নয়, এটি মানসিক, সামাজিক ও প্রজনন স্বাস্থ্যের সাথেও ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। সুস্থ নারী পরিবার ও সমাজের শক্তি হয়ে ওঠে। কিন্তু দারিদ্র্য, সচেতনতার অভাব, সামাজিক কুসংস্কার ও অপুষ্টি নারী স্বাস্থ্যের জন্য বড় বাধা হয়ে দাঁড়ায়। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য, মানসিক স্বাস্থ্যের যত্ন এবং প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা নারীর জীবনমান উন্নত করে। কিশোরী বয়স থেকে শুরু করে মাতৃত্ব ও বয়োবৃদ্ধ প্রতিটি ধাপে বিশেষ যত্ন প্রয়োজন। তাই নারী স্বাস্থ্য পরীক্ষা উন্নয়ন ব্যক্তিগত বিষয় নয়, বরং সামাজিক ও জাতীয় উন্নয়নের অন্যতম প্রধান শর্ত। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নভেলন লাইট 28 প্রেজেন্স নারী স্বাস্থ্যের রেনেটা অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার শারমিন আব্বাসি। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় জন্ম নিয়ন্ত্রণ নিয়ে জানা অজানা তথ্য। দর্শক, এই বিষয়ে আলোচনা করার জন্য আজ স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন বাংলাদেশের একজন বরেণ্য চিকিৎসক, জেড.এইচ. শিকদার মেডিকেল কলেজ হসপিটালের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের অধ্যাপক ডাক্তার এস.কে. জিনাতারা নাসরিন। ম্যাডাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারাও ফোন করে নিতে পারেন চিকিৎসকের পরামর্শ। নভেলন লাইট 28 প্রেজেন্স যে বিষয়টি রয়েছে সেটি নিয়ে আসলে আমরা যে কথাগুলো বলবো, সেটি নিয়ে যে তথ্যগুলো উঠে আসবে সেটা নিশ্চয়ই আপনাদের জন্য অনেক বেশি দরকারি এবং প্রয়োজনীয় হবে। ম্যাডাম, যে জায়গাটিতে আমরা আসলে জানতে চাই জন্ম নিয়ন্ত্রণ নিয়ে আমরা কথা বলবো, এটা কি আসলে একটু প্রথম থেকে শুরু করতে চাই যে জন্ম নিয়ন্ত্রণের বিষয়টি বলতে আমরা কি বুঝি এবং এটি আসলে কখন প্রয়োজন হয়? খুব সুন্দর একটি প্রশ্ন। আসলে যখন একজন দম্পতি তাদের বিয়ে হয়েছে এবং তারা চিন্তা ভাবনা করেছেন যে আমি এই মুহূর্তে সন্তান ধারণ করব না, হয়তো 1 বছর 2 বছর বা আমার কিছু সময় লাগবে, তখন কিন্তু প্রয়োজন জন্ম নিয়ন্ত্রণ করা, নইলে অনাকাঙ্ক্ষিত সন্তান গর্ভে চলে আসবে। এটি একটি ব্যাপার আছে। আরেকটি ব্যাপার আছে যে যখন বয়স শেষের দিকে, হ্যাঁ, তখন ভাবছেন যে আমার বোধহয় মাসিক বন্ধ হয়ে যাচ্ছে, আমার বোধহয় আর সন্তান আসবে না, ওটা একটি ভুল সময়। তখনই কিন্তু জন্ম নিয়ন্ত্রণের প্রয়োজন আছে। অনেকের এটা নিয়ে অনেক ধরনের ধারণা আছে যে যারা কিশোরী অবস্থায় যাদের বিয়ে হয়েছে, কারণ আমরা জানি যে ইয়াং এইজে আমাদের দেশের অনেক মেয়েরাই আসলে পরিবার শুরু করে, সেখানে কিশোরী যারা মা তারা কি আসলে এটিকে নিতে পারবে কিনা, কিংবা আপনি যেটি বলেন মেনোপোজের দিকে যাদের বয়স আছে সেটি যদি তারা নেয় সেক্ষেত্রে তারা কোনো সমস্যায় পড়বেন কিনা? দেখুন, যেটি আপনি প্রথম প্রশ্নটি করেছেন, কিশোরী মেয়েরা নেবে কিনা, আমার মনে হয় যদি সবগুলো মহিলাদের দিকে আমরা তাকিয়ে থাকি, কিশোরী মেয়েদের জন্য জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা অত্যন্ত জরুরি। কেন, একে তো তারা কিশোরী, তারপর তারা যখন কেবল বিয়ে হয়েছে, অ্যাটলিস্ট 20 ইয়ার্স না হওয়া পর্যন্ত আমরা তাদের সন্তান নিতে বারণ করব। তাহলে তাদের জন্য এই 20 বছর পর্যন্ত জন্ম নিয়ন্ত্রণের প্রয়োজন আছে। অথবা তিনি যদি এমনটি হন যে তিনি সন্তান ধারণ অলরেডি একটা করে ফেলেছেন, এখন যাই হোক যেটি হয়েছে হয়েছে, এরপরে অ্যাটলিস্ট 4-5 বছর পরে তাকে সন্তান নিতে হবে। সুতরাং তার জন্য এটা অত্যন্ত প্রয়োজন এবং তিনি অবশ্যই নিতে পারবেন। ঠিক এমনটি মেনোপজ উইমেন বা সেই সব মহিলাদের কথা আমি একটু আগেই বলেছিলাম যে তাদের তো অনাকাঙ্ক্ষিত প্রেগনেন্সি হওয়া কোনো রকমই বাঞ্ছনীয় নয়, তারা হয়তো সন্তান আছে, বাড়িতে নাতি আছে, সুতরাং সেক্ষেত্রে তাদেরও যথেষ্ট প্রয়োজন রয়েছে। একটা ধারণা প্রচলন আছে আমাদের সমাজে যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি যারা নেয়, এবং স্পেশালি আপনি যেটি বললেন যে কিশোরী যারা এই মুহূর্তে মা হওয়ার বয়সে নেই, তাদেরকেও আপনারা একটু দেরি করে মা হতে বলছেন, সেই জায়গায় অনেকের ধারণা আছে যে জন্ম নিয়ন্ত্রণ বড়ি একবার যদি কেউ খায় বা শুরু করে, ভবিষ্যতে সন্তান ধারণে তার অনেক বড় সমস্যা হবে। এই ধারণাটা নিয়ে একটু জানাতে চাই। এটি কিন্তু বেশ দুঃখজনক এবং আমরা প্রতিনিয়ত আমাদের চেম্বারে দেখছি, হসপিটালেও দেখছি যে পেশেন্ট ইয়াং মেয়েরা আসছেন, হয়তো তার মা আসছেন বা শাশুড়ি আসছেন অথবা হাজবেন্ড আসছেন, তখন জন্ম নিয়ন্ত্রণের বড়ি বললেই একদম জোরালোভাবে তারা সেটি নিতে চাইছেন না। এবং তার মূল কারণই হচ্ছে তাদের একটা ভয় ভীতি যে এই আজকের বড়িটি হয়তো তার ভবিষ্যতে সন্তান নিতে বাধাগ্রস্ত হবে। কিন্তু আসলে এটা সম্পূর্ণ ভুল, একেবারেই আমি বলবো এটা কুসংস্কার। আজকে আমরা ডিবিসির মাধ্যমে বলে দিতে চাই সকল দর্শককে যে না, বড়ি খেলে বা জন্ম নিয়ন্ত্রণের বড়ি খেলে কখনই সন্তান আসবে না, এটি ভুল ধারণা। বরং বড়ি একটি ভুল করলে অথবা ছেড়ে দিলে সঙ্গে সঙ্গে সন্তান আসার সম্ভাবনা প্রচুর রয়েছে। জি, অনেকে নিয়মটা জানতে চান যে এটি আসলে কখন শুরু করবেন, কিভাবে তিনি খাবেন, এ বিষয়ে কি কোনো সুনির্দিষ্ট নিয়ম আছে নাকি যে কোনো সময় শুরু করা বা শেষ করা যেতে পারে? এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেননা তিনি এই বড়িটি খাচ্ছেন কেন? যাতে তার গর্ভে সন্তান না আসেন।
কিন্তু তিনি যদি এলোমেলোভাবে খান তাহলে অবাঞ্ছিত বা অনাকাঙ্ক্ষিত সন্তান চলে আসছেন, তখন তিনি খুব বিব্রত হচ্ছেন। তার মানে নিয়ম ওয়াইজ এটা খাওয়ার একেবারে নিয়ম, এবং প্রতিটি পিলে যেমন নোভেলন লাইটে সুন্দর করে বাংলায় এবং ইংলিশে লেখা আছে। তবু আমি দর্শকদের জন্য বলবো যে সাধারণত মাসিকের প্রথম দিন থেকে আমরা এই পিলটি খেতে বলি। একেবারে কন্টিনিউয়াস যে কদিন সাদা পিল রয়েছে খাবেন তারা, তারপরে লাল পিলটি খাবেন, তারপর আবার না বন্ধ করে আবার নতুন সাদাটি তিনি শুরু করবেন। অনেকে পার্থক্য জানতে চান, সাদা পিলটি কি এবং লাল পিলটি কি? সবই কি জন্ম নিয়ন্ত্রণের পার্ট এখানে? রাইট, সাদা পিলটি হচ্ছে আমরা আসলে জন্ম নিয়ন্ত্রণের জন্য তৈরি করেছি, আর মাঝখানে যে লাল পিলটি দিয়েছি তার যথেষ্ট গুরুত্ব রয়েছে। ওই সময় আমাদের পিরিয়ডটা হয় এবং যাতে করে এলোমেলো না হয় সেই জন্য পরপরই লাল পিলটির পরেই আমরা নতুন পিলটি ধরছি, যাতে কোনো গ্যাপ না যায়। আর ওই লাল পিলের সময়টা আয়রন পিল আছে, ওকে আমরা প্লাসিবো বলি, ওখানে আমাদের মাসিকটি হয় এবং এটার অনেক গুরুত্ব রয়েছে। একে তো মাসিক হলো 2 দিন 3 দিন, আর তারপরে তো রক্তটাও মানে সেটা বডিতে যেন রক্ত ঠিক থাকে সেটি তো হেল্প করছে, এবং পেশেন্টের কষ্ট হচ্ছে না। সাদা পিল কন্টিনিউয়াস খেয়ে লাল পিল খেলো, আবার সাদা পিল খেয়ে লাল পিল খেলো, এটি তার জন্য আর কি ইউজার ফ্রেন্ডলি হলো। আচ্ছা, একটা প্রশ্ন অনেকের মনে আছে যে মানুষ তো একটু ভুল হতেই পারে, পিল খেতে ভুলে যাওয়া। অনেক সময় আমরা একদিন ভুলে যাই, অনেক সময় হয়তো 2 দিনও ভুলে যাই। কেউ যদি ভুলে যায় এটা কি তখন তাকে প্রোটেকশন দেবে, নাকি এক্সট্রা তাকে আর কোনো কিছু ব্যবহার করতে হবে, বা একদিন বা 2 দিন ভুলে গেলে সেটির নিয়ম কি? হ্যাঁ, এটি কিন্তু আমরা যখন পেশেন্টকে বা আমাদের ক্লায়েন্টকে যখন দিচ্ছি পিলটি, তখন কিন্তু খুব চমৎকার করে কাউন্সেলিং করে দিতে হবে। যদিও লেখা আছে কিন্তু লেখাটা অনেক সময় তারা বুঝতে পারেন না, এবং তারা ভাবেন একটি পিল ভুল করেছে তো কি হয়েছে, কিন্তু এটা এত স্বল্প মাত্রা যে অল্পটুকু একদিন ভুল করলে এবং দিনের ফারাক হলেও কিন্তু প্রবলেম হয়ে যায়। সেই জন্য একটি পিল যদি ভুল করে ফেলেনি তিনি, তাহলে ভয়ের কিছু নেই। পরের দিন সকালে যে পিলটি তিনি ভুল করেছেন সেটি তো খাবেন, এবং তার যে নিয়মিত পিলটি রয়েছে রাতের বেলায় সেটিও তিনি খাবেন। তাহলে দেখা গেছে যে একটি পিল ভুল করলে খুব সমস্যা নেই, পরের দিন সকালে তিনি খেয়ে যখনই মনে পড়বে, সকাল বলুন, দুপুর বলুন, বিকেল বলুন, যখনই তার মনে পড়বে, এটি হচ্ছে নিয়ম। তবে 2-3টে যদি ভুল হয়, আমরা তো ভুল করতে বারণ করব। যদি 2-3টে ভুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তাকে 7 দিনের জন্য এক্সট্রা একটা ব্যবস্থা নিতে হবে, এবং কন্ডোম নেওয়াটাই শ্রেয়। কেন 2-3টে ভুল হয়ে গেলে তার কিন্তু অনাকাঙ্ক্ষিত সন্তান ধারণ হয়ে যাবে। সেই জন্য আমরা সেক্ষেত্রে বলবো আপনি কষ্ট করে হলো 7 দিন পিল মানে কন্ডোম ইউজ করেন, তারপর আপনি যেভাবে পিল খাচ্ছেন সেটি খান। এক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো বিষয় থাকে কিনা? দেখুন, আসলে আমরা লিফলেটে অনেক কিছু লিখি যাতে সব কিছু কভার করে, কিন্তু আমরা যদি বাস্তবের দিকে তাকিয়ে দেখি মানে পার্শ্ব প্রতিক্রিয়া খুব কম। এটিতে একটা নতুন হরমোন, যে মেয়েটি প্রথমবারের মতো খাচ্ছেন হয়তো তার একটু মাথা ঘোরাতে পারে, একটু বমি বমি লাগতে পারে, একটু ডিসপেপসিয়া হতে পারে, এটি খুব সাময়িক। দেখা যায় 10-12টা পিল খেলেই তার বডির সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যায় এবং তিনি পারফেক্টলি ওকে থাকেন। হাজার হাজার মহিলারা খাচ্ছেন, সুতরাং এটি নিয়ে খুব চিন্তা করার বিষয় না। তবে একটি বিষয় আমি বলতে চাইবো, যখন আমরা হরমোনটি দিচ্ছি আমরা একটু ইতিহাস নিয়ে দেখিনি যে তার ভেতরে কোনো মানে ক্লট বা রক্তে জমাট বাঁধার কোনো অসুস্থতা রয়েছে কিনা, লিভারের কোনো প্রবলেম রয়েছে কিনা। শুধুমাত্র সেই সব ক্ষেত্রে আমরা এই পিলটি দিতে চাই না, কেন সেখানে একটু বড় ধরনের সমস্যা হতে পারে। অনেকের মনে একটা শঙ্কা আছে যে পিল খাওয়া মানেই তিনি মুটিয়ে যাবেন বা ওজন বেড়ে যাবে। এটিকে সত্যিকার অর্থে সব পিলের জন্যই প্রযোজ্য? এটি কিন্তু আবার একটু আমি বলতে চাইছি যে এটি একটি মিথ বা মিসকনসেপশন বা ভুল ধারণা। হ্যাঁ, যেটি ছিল ব্যাক ইন মানে অ্যাটলিস্ট 40 ইয়ার্স আগে যে পিলগুলো আমরা ইউজ করতাম সেখানে একটু বেশি মাত্রায় হরমোন ছিল বলে সামান্য পানি রিটেনশন হয়ে ওয়েট গেইন হতো, কিন্তু এখন এত স্বল্প মাত্রা এবং এত চমৎকার ধরনের মেডিসিন দেওয়া রয়েছে, এটি প্রশ্নই ওঠে না মোটা হয়ে যাওয়ার। বরং এটা পানি গঠন করতে দেয় না, ওজন বাড়তে দেয় না, এবং পেশেন্টের অন্যান্য যে মানে কন্ট্রাসেপটিভ বা জন্ম নিয়ন্ত্রণ ছাড়া অনেক রকমের উপকারিতা সেটি করে থাকে। অনেকে বলেন যে তার মাথা ব্যথা বা মাইগ্রেনের সমস্যা আছে, তারা কি পিলটা নিতে পারবেন কিনা? এক্ষেত্রে আমি যেটা বলবো, মাইগ্রেনটা আসলে অনেক কিছু আছে, অনেক জাগতিক জিনিস রয়েছে সেটি ট্রিগার করে। তো সুতরাং যাদের অ্যাক্টিভ মাইগ্রেন বা ফোকাল মাইগ্রেন রয়েছে তাদের বেলা আমরা এটা দিতে চাইছি না, কিন্তু যাদের আপনার কন্ট্রোল মাইগ্রেন রয়েছে তাদের লো ডোজ পিল দেওয়া যাবে। তবে ফোকাল মাইগ্রেন যদি রয়েছে, অ্যাক্টিভ মাইগ্রেন যদি রয়েছে, তাদের পরিহার করাই ভালো। জি, অনেকে একটা জায়গায় আমাদেরকে প্রায় প্রশ্ন করেন যে আমি প্রেগনেন্সি হয়ে গেছে, বাচ্চা ডেলিভারি হয়েছে, এখন তার পিরিয়ড পিরিয়ডটা শুরু হচ্ছে, বা উনি আগামীতে বাচ্চা চান না কিন্তু বাচ্চা এখন বুকের দুধ খাচ্ছে,
এই পিলটা কি বুকের দুধকে কমাবে এমন কোনো ভয় আছে কিনা, বা তাদের জন্য কি খুব স্পেশাল কোনো পিল ব্যবহারের বিষয় আছে হ্যাঁ, কিনা? এটি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেননা সন্তানকে তিনি ব্রেস্ট ফিড করছেন, তাকে আমরা সাধুবাদ জানাবো। অ্যাট দ্য সেম টাইম তাকে জন্ম নিয়ন্ত্রণের গুরুত্বটা বুঝিয়ে বলবো, নইলে উনি তো হয়তো ভাববেন যে আমি সন্তানকে দুধ খাওয়াচ্ছি, আমার হয়তো গর্ভের সন্তান আসবে না, তাকে আমরা পিল দেব। তবে যে যাতে ব্রেস্ট মিল্ক বা বুকের দুধ না কমে যায় সেরকম পিলও রয়েছে, আমরা তাকে প্রোজেস্টেরন পিল বলি। সেটি কন্টিনিউয়াস খেতে হয়, কখনো বন্ধ করতে হয় না 6 মাস পর্যন্ত। কিন্তু 6 মাস পরে আমরা তাকে বলবো যে প্রোজেস্টেরন পিলটা বাদ দিয়ে আপনি নর্মাল যে পিলটি আছে সেটি খাবেন, কেননা 6 মাস পরে বাবু তো বুকের দুধের পাশাপাশি উইনিং ডায়েট নিচ্ছেন। সুতরাং আমরা তাকে এটুকুই বলবো যে আপনি কন্টিনিউয়াস পিলটি খাবেন 6 মাস, 6 মাস পরে আপনি নর্মাল পিলটি, স্বল্প মাত্রা যে পিল রয়েছে বাজার, সেটি খাবেন। কিন্তু প্রজেস্টেরন অনলি পিল তাকে সেই সাপোর্টটা দিতে পারবে? মোটামুটি দিতে পারবে, বিকজ শি ইজ ব্রেস্ট ফিডিং। অনেক ধন্যবাদ ম্যাডাম। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি। দর্শক, নভেলন লাইট 28 প্রেজেন্স নারী সত্র ভ্যালেন্টাইন নিচ্ছে এই মুহূর্তে একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকবে। সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন নারী বিষয়ক অনুষ্ঠান নভেলন লাইট 28 প্রেজেন্স নারী স্বাস্থ্যের ভ্যালেন্টা। আজকের আলোচনার বিষয় জন্ম নিয়ন্ত্রণ নিয়ে জানা অজানা তথ্য। আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার জিন্নাতারা নাসরিন। এই মুহূর্তে একজন দর্শক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। দর্শক, আপনার নামটি বলুন, বয়স বলুন, কোথা থেকে বলছেন বলে প্রশ্ন করুন। আমার নাম হচ্ছে সুমা খাতুন। জি। আমার বয়স হচ্ছে 30। আমি ঢাকা থেকে বলছি। জি, প্রশ্ন করুন। আমার হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ পিল খেলে আর কি শরীরে শুট করে না। কি সমস্যা হয়? যেমন ফেমিগম খাইলে একটু মানে শরীরে একটু মাথা ধরা এগুলা বুঝি। আচ্ছা, কোনো ধরনের বমি হওয়া বা পেটে ব্যথা এরকম কোনো সমস্যা আছে? না, এ ধরনের কোনো সমস্যা নাই। আচ্ছা, আমরা আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি ম্যাডাম। যেটি বলছিলেন বাইটা নিয়ে আমরাও আলোচনা করছিলাম যে একটু মাথা ব্যথা করে, মাথা ঘোরায়, এটি হতে পারে কিনা। হ্যাঁ, তো আমি আমাদের প্রশ্নকারী দর্শক বোনকে বলবো যে আপনি আসলে পিল খেয়েছেন, খেয়ে কতদিন খেয়েছেন আমি ঠিক জানি না। যদি এমনটি হয় আপনি 3-4 দিন 5 দিন খেয়ে মনে হচ্ছে মাথা ঘুরছে, আপনি বন্ধ করেছেন, তাহলে ওদের ঠিক হবে না। আমি বলেছিলাম যে সামান্য মাথা ঘোরা, সামান্য বমি বমি ভাব, গা গোলানো ভাব হতেই পারে। তো সেই জন্য আমাদের মেডিসিন রয়েছে পাশাপাশি, সেই মেডিসিনগুলো যদি আপনি ট্রাই করেন এবং তারপরে আপনি যদি পিলটি 7 দিন 10 দিন খেয়ে দেখেন যে অটোমেটিক আপনার সেই মাথা ঘোরানো, বমি বমি লাগা এগুলো একেবারেই কমে যাবে। তখন আপনার জন্য এটা খুব সহজ হবে এই পিলটি ক্যারি করা। তো আমার মনে হয় বোন আপনি একটু খেয়ে দেখুন, সাথে ওই যে মাথা ঘোরানোর জন্য আমরা ভার্টিনা দিই, আমরা যে মানে অ্যান্টি ইমেটিক্স দিই, এগুলো খেয়ে দেখুন, আমার মনে হয় আপনার খুব সুন্দর অ্যাডজাস্ট করবে। আমি একটু আপনার কাছে জানতে চাই যে দর্শক যুক্ত আছেন, আপনি কিছু পিলের নাম বললেন যেটি খেলে হয়তো আপনার এই ধরনের সমস্যা হচ্ছে, তখন কি আপনি পিলটা বদলিয়েছেন, অন্য কোনো কোম্পানির পিল বা অন্যটা কি খেয়েছিলেন কিনা? তখন আমি ফেমিগম বাদ দিয়ে হচ্ছে আপনার খাইছিলাম শুকিটা একটু শুট করে। আচ্ছা, মানে শুকিটা খেলে পরে এরকম হয় না, মাথা ঘোরানো এরকম। আচ্ছা, জি, আপনাকে ধন্যবাদ। যেটি খেলে হয়তো মাথা ঘোরাচ্ছে না, উনি হয়তো ওটাকে কন্টিনিউ করতে পারে কিনা। আমার মনে হয় যে সুখিতে একটু আপনার সরি আপনাকে ইন্টারাপ্ট করছি, সুখী আপনার ভালো লাগছে, আমি খুশি হলাম, কিন্তু সুখী কিন্তু একটু বেশ হাই পাওয়ারের। আপনি বরং নোভেলন লাইট জাতীয় যেগুলো খুব স্বল্প মাত্রা, সেটি আপনি ট্রাই করে দেখুন। আমি আশা করছি আপনার এই ভমিটিং টেন্ডেন্সিটা 4-5-6 দিন 7 দিনের মধ্যে কমে যাবে। অনেক ধন্যবাদ দর্শক আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা যেটা বলছিলাম, জন্ম নিয়ন্ত্রণ বড়ি তো আসলে জন্ম নিয়ন্ত্রণের জন্য হয়তো ব্যবহার করা হয়, কিন্তু আর কোনো কাজে কি এটাকে আসলে আমরা চিকিৎসা হিসেবে ব্যবহার করতে পারি কিনা কিংবা করা হয় কিনা? এটিতে আমার খুব বোনের একটা প্রশ্ন, খুব ভালো লাগার একটা প্রশ্ন। এই কারণে যখন আমি পেশেন্টকে আমরা যখন কাউন্সিলিং করি তখন এই কথাটি খুব চমৎকার করে তুলে ধরতে চাই যে জন্ম নিয়ন্ত্রণের বড়ি শুধু জন্ম নিয়ন্ত্রণই করেন না, এটির পাশাপাশি অনেকগুলো গুণ রয়েছে। মানে এক ঢেলে 10 পাখি মারার মতো। কীরকম? এটি হচ্ছে মাসিক যাদের অনিয়মিত আছে সেটি কমিয়ে সুন্দর করে রেগুলার করে দেয়। যাদের খুব হেভি পিরিয়ড হয় বা অনেক বেশি মাসিক হয় তাদের মাসিকটি কমিয়ে দেয় এবং রক্তশূন্যতাকে কারেকশন করে।
তৃতীয়ত দেখা গেছে যে এই জন্ম নিয়ন্ত্রণের বড়ি কিন্তু ওভারিতে অনেক রকমের সিস্ট হয়, এবং আজকাল তো আমাদের মেয়েরা ছুটে ছুটে আসছেন একটু সিস্ট পেলেই, এটা বেনাইং ওভারিয়ান সিস্ট ডিজিজকে প্রতিহত করে। এবং আরও মজার ব্যাপার আছে, এটি দেখা যায় যে রক্ত শূন্যতার পাশাপাশি অস্টিওপোরোসিসকে প্রিভেন্ট করে এবং ওভারিয়ান ক্যান্সারকে প্রিভেন্ট করে। কিন্তু খুব আমি যদি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখি, আমি জানি যে আপনি এটা নিয়ে কথা বলতে পছন্দ করেন। সেপ্টেম্বর ইজ এ পিসিওএস অ্যাওয়ারনেস মান্থ। পলিসিস্টিক ওভারি সিনড্রোমের চিকিৎসায় কি এটা কোনোভাবে ব্যবহার করা যায় কিনা? এটি তো তুমুল একটি রেভলিউশনারি ড্রাগ। আচ্ছা, পিসিওএস যে নারীরা ভুগছেন পিসিওএস এবং যাদের সন্তানের প্রয়োজন নেই, তাদের জন্য আমরা যদি ফার্স্ট লাইন বলিও থাকি বা অনেকগুলো রয়েছে, তার মধ্যে দিস ইজ ওয়ান অফ দ্য টপ মোস্ট ড্রাগ, যেটি পিসিওএসকে দিলে পিসিওএসের যেটি হয় সবচেয়ে ইম্পর্টেন্ট ইনসুলিন রেজিস্ট্যান্স বা মুটিয়ে যাচ্ছে সে, এবং তার অনেক রকমের চুল গজাচ্ছে, অবাঞ্ছিত লোম হচ্ছে, অনিয়মিত মাসিক বেশি বেশি হচ্ছে, সেটি একেবারে সুন্দর করে পুনরায় নর্মাল করে নিয়ে আসে। এটি কিন্তু ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা জন্ম নিয়ন্ত্রণ বড়ির একটি বিউটি। আচ্ছা, আজকে অনেক দর্শক যুক্ত হচ্ছে। হ্যাঁ, আমরা একটু দর্শকের প্রশ্ন নিচ্ছি। দর্শক, আপনি কোথা থেকে বলছেন? আপনার নামটি বলুন, বয়স বলুন এবং প্রশ্ন করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আমার নাম হচ্ছে বিটি সরকার, আমার বয়স হচ্ছে 28। আচ্ছা, প্রশ্ন করুন। প্রশ্ন কি ম্যাম, মানে আমার 2 দিন যাবত হালকা পেটে, আমার 9 মাসের গর্ভবতী, তো পেটে হালকা সামান্য একটু ব্যথা ছিল। তারপর আমি এলজিন একটা ব্যথার ওষুধ খাই, তো ব্যথাটা কমে গেছে। তো আমি জানতে চাচ্ছি যে এই সামান্য ব্যথার কারণে কি আমার ডেলিভারি ডেট হচ্ছে অক্টোবরের 7 তারিখ। আচ্ছা, তো আমি কি ডেলিভারি মানে দ্বিতীয় সিজার, তো আমি কি দ্বিতীয় সিজারের জন্য কি আমি এখনই করাবো নাকি আরো ওয়েট করব? আচ্ছা, আমরা প্রশ্নটি বুঝতে পেরেছি আপনার। একটু আমাদের আজকের বিষয় থেকে আলাদা, কিন্তু আমরা মনে হয় যেহেতু নারী স্বাস্থ্য নিয়ে কথা বলছি, উই ক্যান গিভ দ্য আনসার। জি, বিথি সরকার, ধন্যবাদ আপনাকে প্রশ্নটি করার জন্য। এখন আপনার পেটে ব্যথা করেছে, এখন এটি আপনার অক্টোবরের ডেট মানে বেশ দূরেই আছে, তো সুতরাং আপনার পেটে ব্যথার জন্য আপনি চট করে আলজিন খেয়েছেন, আমার মনে হয় জিনিসটি ঠিক নয়। মানে আপনাকে জাস্ট আমি এনকারেজ করছি না মেডিসিন খাওয়ার জন্য, বরং আপনি আপনার কাছে ডক্টরের কাছে যাবেন। কেন, পেটে ব্যথার অনেক কারণ হতে পারে, আপনার পেশাবে ইনফেকশন হতে পারে বা আপনার ইউটেরাসটা এখন একটু ইরিটেটেড হতে পারে। তো সেটি কেন, আমরা ছোট্ট একটা ইউরিন একটা আল্ট্রাসাউন্ড করে দেখে নেব, সব ঠিক থাকলে তো আপনার সামান্য একটা ওষুধেই কাজ হবে, এবং গ্যাস্ট্রিকের ব্যথা হতে পারে। আর সিজার আপনি এখনই করবেন কিনা সেটি কিন্তু আপনার ডক্টর যিনি রয়েছেন, সাধারণত আমরা যেটা আপনার ডেট তার 2 সপ্তাহ আগে করি। তো আমার মনে হয় এখন আপনার তৈরি হওয়ার দরকার নেই, বরং আপনার সবচেয়ে যেটি ভালো হবে, আপনার যিনি আপনাকে দেখছেন তার কাছে গিয়ে বিশদ আলোচনা করুন, দেখে নিন আপনার পেটে ব্যথার কারণটি কি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ম্যাডাম, নিশ্চয়ই উনি উপকৃত হবেন আমাদের কথায়। তো অনেকের একটা প্রশ্ন থাকে যে পরিবারে ফ্যামিলি হিস্ট্রি অফ দ্য ব্রেস্ট ক্যান্সার আছে। ব্রেস্ট ক্যান্সার হিস্ট্রি যাদের আছে, কিংবা ওনার হয়তো কোনো সময় একটা ফাইব্রোঅ্যাডিনোমা জাতীয় ছোট্ট টিউমার ব্রেস্টে ধরা পড়েছিল, এক্ষেত্রে কি একটু সতর্কতা অবলম্বনের প্রয়োজন আছে কিনা কোনো পিল খাওয়ার ক্ষেত্রে? হ্যাঁ, এটা আমাদের বেশ একটু চিন্তার বিষয়ক একটা মানে প্রশ্ন। সেটি হচ্ছে যাদের ব্রেস্টে ফাইব্রোঅ্যাডিনোমা রয়েছে বা সিস্ট রয়েছে, তাদের জন্য ওরাল কন্ট্রাসেপটিভ পিল ইজ ভেরি গুড। আচ্ছা, কিন্তু যদি এমনটি হয় যে তার ব্রেস্ট ক্যান্সার রয়েছে বা তার ফ্যামিলিতে বিআরসি পজিটিভ আছে বা এস্ট্রোজেন রিসেপ্টর পজিটিভ, এগুলো আমরা আসলে সবার ক্ষেত্রে খুঁজে পাই না, থাকতেও পারে, সেক্ষেত্রে আমরা একটু কশাসলি আমরা পিলটা দিয়ে থাকি। এবং সেক্ষেত্রে আমরা হয়তো অন্য ধরনের পিল দিই যেটি ব্রেস্ট ক্যান্সারের সাথে সরাসরি যুক্ত না। তবে আমাদের আজকের যে বিষয় জন্ম নিয়ন্ত্রণে যে বইটি নিচ্ছি, তার সাথে ব্রেস্ট ক্যান্সারের যুক্ত খুব সরাসরি কোনো যোগাযোগ নেই। জি, আমরা একেবারে আজকের আয়োজনের শেষ দিকে আছি। আমাদের সাধারণ দর্শকের জন্য যদি এক লাইনে আপনার কিছু বলার থাকে। হ্যাঁ, আমি যেটি বলতে চাইবো দর্শকদের জন্য, অবশ্যই আমি ধন্যবাদ দেবো আমার অ্যাঙ্করকে এত সুন্দর করে পরিচালনা করার জন্য, ডিবিসি এবং রেনেটা নোভেন লাইট। আর দর্শকের শুভেচ্ছা জানিয়ে আমি এটি বলতে চাইবো, দর্শক, আপনার অনাকাঙ্ক্ষিত প্রেগনেন্সি কিন্তু ঠিক নয়। যে সন্তান আপনার গর্ভে আসবে তাকে আপনি অত্যন্ত ওয়েলকাম জানিয়ে নিয়ে আসবেন, পরিকল্পনা করবেন, পরিকল্পনা করার আগে আপনি অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল নভেন লাইট 28 প্রেজেন্স নারী স্বাস্থ্যের রেনেটায়। আগামী পর্বে আবারও দেখা হবে।